সাইন উঠছে উপরে। আমরা নতুন চ্যাপ্টার আরম্ভ করছি, ইউনিট 3। ইউনিট 1 হয়ে গেছে, ইউনিট 2, ইউনিট 1 এর একটা বাকি আছে, মানুষের জন্ম। আমি সেটা নোট দেবো। লাস্ট আরম্ভ করছি যেটা, সেটা হচ্ছে ইউনিট 3। গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমান পরিস্থিতিতে আমরা প্রতিদিন যা শুনছি টিভিতে বা খবরের কাগজে, সবই কিন্তু এর সঙ্গে রিলেটেড। রোগ এবং স্বাস্থ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা কোভিড-19 সম্বন্ধে টিভিতে ডাক্তারবাবুরা যা আলোচনা করছেন বা খবরের কাগজে বিশেষজ্ঞরা যা আলোচনা করছেন, প্রত্যেকটা কিন্তু এই বিষয়ে রিলেটেড। যে টার্মগুলো ব্যবহার করা হয়, প্রত্যেকটা টার্ম কিন্তু আমরা জানি। আমরা রোগ এবং স্বাস্থ্য পড়তে গিয়ে আমরা প্রথমে যেটা পড়ব সেটা হচ্ছে ইমিউনোলজি। এটাকে আমরা বলি অনাক্রম্য বিদ্যা। অনাক্রম্য বিদ্যা কি, ইমিউনোলজি কি না? ইমিউনোলজি হচ্ছে বিজ্ঞানের সেই শাখা, আরো স্পেসিফিক ভাবে বলতে গেলে চিকিৎসা বিজ্ঞানের সেই শাখা। যারা ডাক্তারি পড়ে তারা কিন্তু এই জিনিসটা বিশেষভাবে পড়ে। এখানে কি করা হয় না, যারা রোগ সৃষ্টি করে তাদের নাম আমি জানবো, রোগ জীবাণুকে যারা ধ্বংস করে তাদের নামও জানবো। তার মানে সর্বোপরি আমাদের প্রতিরক্ষা বিষয়ে যে শাখা, তাকে আমরা বলবো কি, অনাক্রম্য বিদ্যা। তবে এই পাঠটা শুধুমাত্র সেই রোগের ক্ষেত্রে প্রযোজ্য যে রোগগুলো শুধুমাত্র জীবাণু দ্বারা সংগঠিত হয়। ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া বা অন্য কোনো প্যাথোজেন যারা রোগ সৃষ্টি করে, রোগ সৃষ্টিকারী জীবাণুকে আমরা বলি কি, প্যাথোজেন বলি। তার মানে যে সমস্ত প্যাথোজেন রোগ সৃষ্টি করে একমাত্র তাদের ক্ষেত্রেই কিন্তু এই অনাক্রম্য বিদ্যাটা প্রযোজ্য। অনাক্রম্য বিদ্যা তার মানে আমাদের রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা, যাকে আমরা বলি অনাক্রম্যতা। এই অনাক্রম্যতা বিষয়ে যেখানে আলোচনা করা হয়, মূল বাংলা কথা হচ্ছে তাই। তাহলে আমরা অনাক্রম্য বিদ্যা কাকে বলবো, ইমিউনোলজি কাকে বলবো না? বিজ্ঞানের যে শাখা রোগ সৃষ্টিকারী অ্যান্টিজেন, অর্থাৎ যারা রোগ সৃষ্টি করে তাদেরকে আমরা বলি কি, অ্যান্টিজেন বলি। অ্যান্টিজেন ধ্বংসকারী আমরা পড়বো সব। অ্যান্টিজেন ধ্বংসকারী অ্যান্টিবডি এবং মানবদের প্রতিরক্ষা বিষয়ে আলোচনা করা হয়, তাকে ইমিউনোলজি বলে, তাকে অনাক্রম্য বিদ্যা বলে।
তাহলে অনাক্রম্য বিদ্যা হচ্ছে বিজ্ঞানের সেই শাখা যারা রোগ সৃষ্টি করবে অ্যান্টিজেন, অ্যান্টিজেনকে ধ্বংস করবে যারা অ্যান্টিবডি, আর সর্বোপরি আমাদের যে বডি ডিফেন্স, আমাদের যে দেহের প্রতিরক্ষা ব্যবস্থা, এই সম্বন্ধে আমরা যেখানে আলোচনা করব সেই শাখাটার নাম হচ্ছে কি অনাক্রম্য বিদ্যা। আমরা এই অনাক্রম্য বিদ্যা পড়তে গিয়ে আমরা যেটা ফার্স্ট জানবো সেটা হচ্ছে ইমিউনি সিস্টেম, বা আমরা একে বলবো কি অনাক্রম্য তন্ত্র। অনাক্রম্য তন্ত্র কি, ইমিউনি সিস্টেম কি? না, আমরা জানি যে মানবদের ক্ষেত্রে পুষ্টিতন্ত্র পুষ্টিতে সাহায্যকারী অঙ্গ, সংবহনতন্ত্র সংবহনে সাহায্যকারী অঙ্গ, শ্বসনতন্ত্র শ্বসনে সাহায্যকারী অঙ্গ, জ্বলনতন্ত্র, পেশিতন্ত্র, কঙ্কালতন্ত্র ইত্যাদি বিভিন্ন প্রকার তন্ত্র আছে। অন্যান্য তন্ত্রের মতন এটাও একটা তন্ত্র যেখানে অনেকগুলো কোষ থাকবে, অনেকগুলো অঙ্গ থাকবে। তার মানে কতগুলো অঙ্গের সমন্বয়ে গঠিত, কতগুলো কোষের সমন্বয়ে গঠিত এই তন্ত্র। এ কি করে না, আমাদের দেহে যদি কোনো রোগ জীবাণু ভাইরাস প্রবেশ করে, ব্যাকটেরিয়া প্রবেশ করে, করোনা ভাইরাস যদি যায়, তাহলে সেই ভাইরাসকে, সেই রোগ জীবাণুকে, সেই অ্যান্টিজেনকে প্রতিহত করার ক্ষমতা জন্মায় আমাদের শরীরে। যখন কোনো অ্যান্টিজেন প্রবেশ করল, তখন সেই অ্যান্টিজেনকে প্রথমে আইডেন্টিফাই, কার ক্ষমতা আছে আইডেন্টিফাই করার? অনাক্রম্য তন্ত্র। এই অনাক্রম্য তন্ত্র যদি আইডেন্টিফাই না করতে পারে, তাহলে সেখানে কিন্তু গোড়াই গলদ। যখন করোনা ভাইরাস কোনো মানুষের মধ্যে প্রবেশ করছে, তখন সেই মানুষের অনাক্রম্য তন্ত্র সেই করোনা ভাইরাসটাকে কিন্তু আইডেন্টিফাই করছে। আইডেন্টিফাই করার পরে এই অনাক্রম্য তন্ত্র কি হবে? স্টিমুলেট হবে, উদ্দীপিত হবে। উদ্দীপিত হওয়ার ফলে ওই করোনা ভাইরাসের এগেনস্টে এক ধরনের প্রোটিন অণু তৈরি হবে, যে প্রোটিন অণুটা ওই ভাইরাসকে ধ্বংস করবে। তাহলে আমরা মানুষ আক্রান্ত হচ্ছে কেন না, তার কারণ হচ্ছে যে অনাক্রম্য তন্ত্রের যেটুকু পাওয়ার দরকার, অনাক্রম্য তন্ত্র যেটুকু প্রোটিন অণু তৈরি করা দরকার, সেইটুকু প্রোটিন অণু তৈরি করতে পারছে না। তার কারণ হচ্ছে কি না, ভাইরাসের টাইম টু টাইম, ডে টু ডে ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে। অনেকেই কিন্তু আক্রান্ত হচ্ছে না, অনেকের মধ্যে প্রবেশ করছে কিন্তু তারা আক্রান্ত হচ্ছে না। তার কারণ কি না, তাদের ইমিউনি সিস্টেম যারা আক্রান্ত হচ্ছে তাদের থেকে নিশ্চয়ই অনেকটা স্ট্রং। আমরা দেখবি বারবার করে কথা শুনছি যে ইমিউনিটি বাড়াতে হবে, ইমিউনিটি বাড়াতে হবে। ইমিউনিটি মানে অ্যান্টিজেনের এগেনস্টে আমাদের যে প্রতিরোধ ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা। এই ইমিউনিটি কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রসেস। হঠাৎ মার্চ মাসে করোনা ভাইরাস এলো, আমি প্রচুর পরিমাণে বিট সিদ্ধ, মুসম্বি লেবু, ভিটামিন সি, মাল্টিভিটামিন খেলাম, আমার ইমিউনিটি স্ট্রং হয়ে গেল। তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই যে আমার ইমিউনিটি বেড়ে গেছে। ইমিউনিটি বাড়ানোর জন্য আমাকে কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রসেস। এখন যে খাচ্ছি তার জন্য পরপর করে কি হবে, ইমিউনিটিটা বাড়বে। কিন্তু তার মানে এই নয় যে এই সময়কালে আমি যদি এগুলো খাই তাহলে আমার ইমিউনিটি অনেকটা বেশি, আমি মাস্ক না নিয়ে, স্যানিটাইজার না নিয়ে বাজারে ঘুরবো, রাস্তায় ঘুরবো আমাদের জয়িতার মতন, তা কিন্তু নয়। এর জন্য কি করতে হবে না, আমার ইমিউনিটি আজকেই আনন্দবাজারে দিয়েছি, কলকাতার উপর ঘুরছে মা দুটো মেয়ে উইদাউট মাস্ক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার করে বলছে, আমরা তো ওদের গাইডলাইন্স পড়বো, ওদের গাইডলাইন জানবো,
তারা বারবার করে বলছে যে স্যানিটাইজার আর মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে। কারণ কি না, অনেকের গাজর যে আমাদের ইমিউনিটি অনেক বেশি, ইমিউনিটি বেশি ও নিজে নিজে জেনে গেছে, ও তো অভ্যন্তরীণ ব্যাপার, বিজ্ঞান তো তাই বলছে। আমরা এখনো পর্যন্ত যেটুকু আমরা এতটুকু পর্যন্ত যা জানলাম এটা কিন্তু আমাদের ইন্টারনাল অভ্যন্তরীণ ব্যাপার। কার ইমিউনিটি কম কার ইমিউনিটি বেশি সেটা কিন্তু আমরা নিজেরা জাজ করতে পারি না। যাই হোক, তার মানে এই তন্ত্র আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য বিশেষ ভূমিকা পালন করে। এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য রেসপন্সিবল। তাহলে মানবদেহে কতগুলি কোষ এবং অঙ্গের সমন্বয়ে গঠিত যে তন্ত্র রোগ জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা জাগিয়ে তোলে এবং অ্যান্টিজেনকে চিহ্নিত ও শনাক্ত করে, তাকে অনাক্রম্যতন্ত্র। তাহলে দেখ, আমাকে তাহলে জানতে হবে এই অনাক্রমতন্ত্রের আন্ডারে যে সমস্ত কোষগুলো আছে বা যে সমস্ত অঙ্গগুলো আছে। প্রথমে আমরা অনাক্রমতন্ত্রের অধীনে যে সকল অঙ্গগুলো আছে সেই সকল অঙ্গগুলো সম্পর্কে জানি। 1 নম্বর আমরা বলবো যাকে আমরা বলবো কি না প্রাথমিক লিম্ফয়েড অঙ্গ। কারা না আমাদের অনাক্রমতন্ত্রের জন্য দায়ী প্রধান দুটো কোষ, অনেক কোষ আছে আমি এক্ষুনি বলবো, তার মধ্যে সবথেকে রেসপন্সিবল যে দুটো কোষ, একটা হচ্ছে বি লিম্ফোসাইট আর একটা হচ্ছে টি লিম্ফোসাইট, শ্বেত রক্তকণিকা। টি লিম্ফোসাইট কেন না হৃৎপিণ্ডের নিচে থাইরয়েড গ্রন্থির উপরে মানবদেহে একটা ক্ষুদ্র গ্রন্থি আছে যার নাম হচ্ছে থাইমাস গ্রন্থি। থাইমাস গ্রন্থিতে যে লিম্ফোসাইট পরিণত হয় প্রি টি সেল বলে, প্রি মানে হচ্ছে পূর্ব, প্রি টি সেল থেকে বা আদি টি সেল থেকে পূর্ণতাপ্রাপ্ত টি সেল থাইমাস গ্রন্থি থেকে নিঃসৃত একটা হরমোন থাইমোসিনের প্রভাবে সম্পন্ন হয়। যেহেতু থাইমাস THUMUS, যার জন্য তার নাম হচ্ছে কি টি লিম্ফোসাইট। আরেক ধরনের লিম্ফোসাইট যার নাম হচ্ছে বি লিম্ফোসাইট। মুরগির বার্সা অফ ফেব্রিসিয়াস বলে একটা কোষ আছে, সেই বার্সা অফ ফেব্রিসিয়াসে সর্বপ্রথম বিজ্ঞানরা পর্যবেক্ষণ করেছে, পরে মানুষের ক্ষেত্রেও পাওয়া গেছে বার্সা অফ ফেব্রিসিয়াস বলে, যার জন্য নাম হয়েছে বি লিম্ফোসাইট। এই বি লিম্ফোসাইট বা টি লিম্ফোসাইট এরা অ্যান্টিবডি উৎপন্ন করে।
আমরা পরে পড়বো, যখন আমরা অনাক্রমতা পড়বো তখন আমরা পড়বো যে বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট কি হয় না আমাদের অনাক্রমতার জন্য দেয়, এরা অ্যান্টিবডি সৃষ্টি করে। এই বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট মানবদের যে সকল অঙ্গে পরিণত হয় তাদেরকে আমরা বলবো কি প্রাথমিক লিম্ফয়েড অঙ্গ। তাহলে সর্বাগ্রে যা নাম আসবে থাইমাস গ্রন্থি, লসিকা, লসিকা বাহ, যেখানে কি হয় না বি লিম্ফোসাইট টি লিম্ফোসাইট অর্থাৎ অ্যান্টিবডি উৎপাদনকারী কোষগুলো কি হবে পূর্ণতা প্রাপ্ত হবে। তাহলে কি বলবো মানবদেহে অবস্থিত যে সকল অঙ্গে টি কোষ, টি লিম্ফোসাইট মানে হচ্ছে টি কোষ এবং বি কোষ পূর্ণতা প্রাপ্ত হয়, তাদের প্রাথমিক লিম্ফয়েড অঙ্গ বলে। যেমন কি বললাম তাহলে থাইমাস গ্রন্থি, লসিকা, লসিকা বাহ ইত্যাদি, এদেরকে আমরা বলবো কি না প্রাইমারি লিম্ফয়েড অর্গান। এখানে কি হবে না অ্যান্টিবডি উৎপন্নকারী টি সেল আর বি সেল কি হবে এখানে পূর্ণতা প্রাপ্ত হবে। তাহলে এই গেল কি না প্রাথমিক লিম্ফয়েড অঙ্গ। আমরা 2 নম্বর যেটা পড়ব সেটা হচ্ছে কি না গৌণ লিম্ফয়েড অঙ্গ। গৌণ লিম্ফয়েড অঙ্গ কি না যে সকল অঙ্গে লিম্ফোসাইট গুলো সঞ্চিত থাকে, লিম্ফোসাইট যত সঞ্চিত থাকবে তত কি হবে অ্যান্টিবডি বেশি তৈরি হবে। কারণ লিম্ফোসাইট গুলোর প্রধান কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা। কিভাবে? যখন আমাদের যে অ্যান্টিজেন প্রবেশ করবে, অ্যান্টিজেন যত প্রবেশ করবে লিম্ফোসাইট তত উদ্দীপিত হবে, লিম্ফোসাইট যত উদ্দীপিত হবে তত বেশি কি হবে অ্যান্টিবডি তৈরি হবে। তার মানে টি লিম্ফোসাইট বা বি লিম্ফোসাইট এরা যত বেশি উদ্দীপিত হয় তত বেশি অ্যান্টিবডি কি করে তৈরি করে। তার মানে গৌণ লিম্ফয়েড অঙ্গ কাকে বলবো? মানবদের যে সকল অঙ্গে অ্যান্টিবডি উৎপন্নকারী লিম্ফোসাইট সঞ্চিত থাকে তাদের গৌণ লিম্ফয়েড অঙ্গ বলে। কারা? আমাদের যে গ্লটিস আছে, গ্লটিসের দুপাশে দুটো গ্রন্থি আছে, কি নাম জানিস? টনসিল। লসিকা বাহ দ্বারা পরিবৃত থাকে। আমাদের রোগ জীবাণু
প্রতিহত করতে টনসিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেকে দেখবি ঠান্ডা লাগলে, জীবাণু আক্রমণ করলে টনসিল দুটো ফুলে যায়, গলা ব্যথা করে, তাকে বলা হচ্ছে টনসিলাইটিস। অনেকের ক্ষেত্রে এমন হয় যে টনসিল কেটে বাদ দিয়ে দিতে হয়, টনসিলেক্টমি বলা হয়। তাহলে স্বাভাবিকভাবে একজন স্বাভাবিক মানুষ যার টনসিল আছে তার যে প্রতিরোধ ক্ষমতা হবে, যার টনসিল কেটে বাদ দেওয়া হয়েছে তার ক্ষেত্রে কিন্তু প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কি হবে, কম হবে। তাহলে এর উদাহরণ আমরা কি বলবো? টনসিল এর উদাহরণ আমরা কি বলবো না, লসিকা গ্রন্থি। মানবদের বিশেষ কতগুলো মানবদের বিশেষ কতগুলো গৌণ লিম্ফয়েড অঙ্গ আছে যারা কি করে না আমাদের অনাক্রমতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন একটার নাম হচ্ছে MALT, মাল্ট। আমাদের যে মিউকাস মেমব্রেন আছে, শ্লেষ্মা ঝিল্লি আমরা যাকে বলি, সেই মিউকাস মেমব্রেনের সঙ্গে সম্পর্কযুক্ত বা মিউকাস মেমব্রেনের সঙ্গে সংযুক্ত কতগুলো লিম্ফয়েড টিস্যু। লিম্ফয়েড মানে হচ্ছে লিম্ফ মানে হচ্ছে লসিকা, যার জন্য এর নাম হয়েছে কি, M ফর মিউকোসা, L ফর অ্যাসোসিয়েটেড সংযুক্ত, L ফর লিম্ফয়েড, T ফর টিস্যু। এর নাম হচ্ছে মাল্ট। আরেক ধরনের আছে যার নাম হচ্ছে GALT, গাল্ট। গাল্টের পুরো নাম কি? গাট। গাট মানে হচ্ছে পৌষ্টিক নালী, পৌষ্টিক তন্ত্র। আমাদের পৌষ্টিক তন্ত্রের সঙ্গে বা পৌষ্টিক নালীর সঙ্গে কিছু কিছু লিম্ফয়েড কলা সংযুক্ত থাকে, যার জন্য এর নাম হচ্ছে কি, GUT, গাট অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু। মাল্ট, গাল্ট। এরপরে হচ্ছে আরেক ধরনের থাকে, তার নাম হচ্ছে CALT, ত্বক, কিউটেনেসিয়াস। কিউটেনেসিয়াস আসে বলে, ত্বকের সঙ্গে সংযুক্ত বলে কিউটেনেসিয়াস অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু। তাহলে এটার নাম কি হবে? কিউটেনেসিয়াস অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু। আমাদের ক্লোম শাখা, ক্লোম শাখার ইংরেজি ব্রঙ্কাস, ব্রঙ্কাসের সঙ্গে যুক্ত থাকে এক ধরনের লিম্ফয়েড টিস্যু, তার নাম হচ্ছে বেল্ট। ব্রঙ্কিয়াল, ব্রঙ্কিয়াল অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু। এরকম বিভিন্ন ধরনের লিম্ফয়েড টিস্যুগুলো আছে যারা কি করে না আমাদের অনাক্রম্যতার সঙ্গে ওতপ্রোতভাবে কি হয় না জড়িত। তাহলে এই গেল কি না অনাক্রমতন্ত্রের সঙ্গে জড়িত বিভিন্ন ধরনের অঙ্গগুলো। এরপরে আমরা যাব কোষ। আমরা
এরপরে যেটা আসছি সেটা হচ্ছে অনাক্রমতন্ত্রের অন্তর্গত কোষ। আমরা এতক্ষণ অঙ্গ পড়লাম, যে অঙ্গগুলো আমাদের অনাক্রমতন্ত্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কোষের আন্ডারে আমরা এক ধরনের কোষ পড়ব যার নাম হচ্ছে মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট। মনোনিউক্লিয়ার মানে একটি মাত্র নিউক্লিয়াস যুক্ত। যারা একটি মাত্র নিউক্লিয়াস যুক্ত হয় তাদেরকে আমরা বলি মনোনিউক্লিয়ার। ফ্যাগোসাইট মানে কি না, এই যে কোষগুলো আমাদের দেহের মধ্যে যদি কোনো অ্যান্টিজেন প্রবেশ করে সেই অ্যান্টিজেনকে কি করে না ফ্যাগোসাইটোসিস পদ্ধতির মাধ্যমে ধ্বংস করে। ফ্যাগোসাইটোসিস মানে এই ধরে একটা মনোনিউক্লিয়ার কোষ, এই কোষের কাছে কি হলো না এরকম বহিরাগত অ্যান্টিজেন এলো যারা রোগ সৃষ্টি করবে। এর তখন কাজ কি না কোষ পর্দাটা কি হবে না মধ্যবর্তী স্থানে একটা ইনভ্যাজিনেশন তৈরি করবে, এটা খাঁচ তৈরি করবে এবং এই খাঁচের মধ্যে কি হবে অ্যান্টিজেনটা প্রবেশ করবে। পরবর্তীকালে এই অ্যান্টিজেনটা কি করবে না ভেতরে একটা গহ্বরের মধ্যে নিয়ে নেবে এবং এই অ্যান্টিজেনটাকে, এই যে পদ্ধতি এই পদ্ধতিটাকে আমরা বলি কি ফ্যাগোসাইটোসিস পদ্ধতি। তাহলে একটি মাত্র নিউক্লিয়াস যুক্ত যে সমস্ত কোষ ফ্যাগোসাইটোসিস পদ্ধতির মাধ্যমে দেহের মধ্যে অনুপ্রবিষ্ট রোগ জীবাণুকে ধ্বংস করে তাদেরকে আমরা বলবো কি মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট। কারা? তাহলে আমরা একে তাহলে কি বলবো, এদেরকে আমরা বলবো যে একটি মাত্র নিউক্লিয়াস যুক্ত ফ্যাগোসাইটোসিস পদ্ধতির মাধ্যমে জীবাণু ধ্বংস করে। জিনিসটা কি সেটা বোঝানোর জন্য আমি ব্যাকেটটা দিয়েছি। এর আন্ডারে কারা আছে? কারা একটি মাত্র নিউক্লিয়াস যুক্ত না এক ধরনের শ্বেত রক্তকণিকা মনোসাইট আর এক ধরনের কোষ, যে কোষটাকে আমরা বলি কি না ম্যাক্রোফাজ কোষ। ম্যাক্রোফাজ কোষ কারা না, ম্যাক্রোফাজ কোষ হচ্ছে, আমি যদি কয়েকটা উদাহরণ দিই, যেমন আমাদের যকৃতে থাকে, যকৃতে কুফার কোষ নাম শুনেছি আমরা, যেমন আমাদের অস্থিতে থাকে অস্থির অস্টিওক্লাস্ট এক ধরনের কোষ, আমাদের যোগকলায় থাকে যোগকলার হিস্টিওসাইট। এরা প্রত্যেকে হচ্ছে ম্যাক্রোফাজ, প্রত্যেকেই হচ্ছে একটি মাত্র নিউক্লিয়াস যুক্ত এবং এরা কি হয় না ফ্যাগোসাইটোসিস পদ্ধতির মাধ্যমে এরা কি করে না জীবাণু ধ্বংস করে। তাহলে এর নাম হচ্ছে কি না মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক কোষ। 2 নম্বর, মানবদেহে এক বিশেষ ধরনের কোষ আছে যে কোষকে আমরা বলি নাল কোষ। নাল কোষ কারা না প্রাকৃতিকভাবে আমাদের দেহের মধ্যে যদি কোনো অ্যান্টিজেন প্রবেশ করে সেই অ্যান্টিজেনকে কি করে ধ্বংস করে, তাদেরকে আমরা কি বলি নাল কোষ বলি। নাল কোষ মানে হচ্ছে ন্যাচারাল কিলার সেল বা একে আমরা কি বলি এনকে সেল। এরা কি করে না
আমাদের দেহের মধ্যে যদি কোনো অ্যান্টিজেন প্রবেশ করে, যদি কোনো রোগ জীবাণু প্রবেশ করে, সেই রোগ জীবাণুকে এরা কি করে? ধ্বংস করে। 3 নম্বর, আর এক ধরনের কোষ আছে যে কোষগুলোকে আমরা বলি কি না লিম্ফোসাইট। আমি আগে বলে এসেছি অনাক্রমতন্ত্রে বা অনাক্রম্যতার গুরুত্বপূর্ণ দুটো কোষ হচ্ছে বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট। আমাদের দেহের মধ্যে যদি কোনো অ্যান্টিজেন প্রবেশ করে, তাহলে অ্যান্টিজেনের উপস্থিতিতে বি লিম্ফোসাইট টি লিম্ফোসাইট কি হবে? উদ্দীপিত হবে, তাদের সংখ্যা বৃদ্ধি পাবে এবং তারা কি করবে? অ্যান্টিবডি তৈরি করবে। তার মানে আমাদের অনাক্রমতন্ত্রের গুরুত্বপূর্ণ কোষ দুটো হচ্ছে, একটার নাম হচ্ছে টি সেল, টি কোষ, বা এটাকে আমরা বলি টি লিম্ফোসাইট, এবং হচ্ছে বি কোষ, বি সেল, বা একে আমরা বলি কি না বি লিম্ফোসাইট। 4 নম্বর, কিছু কিছু শ্বেত রক্ত কণিকা আছে, যে সমস্ত শ্বেত রক্ত কণিকার সাইটোপ্লাজমে কোনো দানা নেই, তাদেরকে বলা হচ্ছে আগ্রানুলোসাইট। আগ্রানুলার শ্বেত রক্ত কণিকা, দানাবিহীন শ্বেত রক্ত কণিকা। আবার কোন কোন শ্বেত রক্ত কণিকার সাইটোপ্লাজমে অম্লাসক্ত বা ক্ষারসক্ত বা প্রশমিত কতগুলো দানা আছে। এই দানাযুক্ত শ্বেত রক্ত কণিকাগুলোকে আমরা বলি কি গ্র্যানুলার শ্বেত রক্ত কণিকা, বা আমরা বলি গ্র্যানুলোসাইট। এইরকম গ্র্যানুলোসাইট কোনগুলো? গ্র্যানুলোসাইট শ্বেত রক্ত কণিকা হচ্ছে নিউট্রোফিল, ইওসিনোফিল এবং হচ্ছে বেসোফিল। এই 3 ধরনের শ্বেত রক্ত কণিকার সাইটোপ্লাজমে কোনো দানা নেই, এরা এখানে দানা অনুপস্থিত। 5 নম্বর হচ্ছে কি মাস্ট কোষ, যেখান থেকে হিস্টামিন খরিত হয়, বেসোফিল তৈরি হয়। কোথায় থাকে না এক ধরনের যোগকলা, যে যোগকলার নাম হচ্ছে কি অ্যারিওলার যোগকলা। তাহলে এই হচ্ছে বিভিন্ন ধরনের কোষ যারা আমাদের অনাক্রম্যতার সঙ্গে জড়িত। আমরা এর পরে যেটা পড়ব সেটা হচ্ছে অ্যান্টিজেন। এবং যদি আমরা বৃহত্তর অর্থে ধরি, অ্যান্টিজেন আর ইমিউনোজেন হচ্ছে এক লেখা বন্ধ। আমরা যদি বৃহত্তর অর্থে ধরি তাহলে কিন্তু অ্যান্টিজেন আর ইমিউনোজেন হচ্ছে একই জিনিস। কিন্তু যদি আমরা ক্ষুদ্রতর অর্থে ধরি তাহলে অ্যান্টিজেন এবং ইমিউনোজেনের মধ্যে পার্থক্য আছে। কি ব্যাপার না, অ্যান্টিজেন হচ্ছে সেই সকল বহিরাগত বস্তু, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটিন, পলিস্যাকারাইড, লিপোপ্রোটিন ইত্যাদি হতে পারে, যারা মানবদের মধ্যে প্রবেশ করে, প্রাণীদের মধ্যে প্রবেশ করে রোগ সৃষ্টি করে, অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হয়ে রাসায়নিক বিক্রিয়া করে, কিন্তু সবসময় অ্যান্টিবডি উৎপন্ন করে না। তার মানে এরা রোগ সৃষ্টি করবে, এরা অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হবে, এরা অ্যান্টিবডির সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করবে, কিন্তু সর্বদা অ্যান্টিবডি তৈরি নাও করতে পারে। আবার ইমিউনোজেন কারা?
বহিরাগত বস্তু দেহের মধ্যে প্রবেশ করবে, রোগ সৃষ্টি করবে, অ্যান্টিবডি তৈরি করবে, অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হবে। পার্থক্য বুঝতে পেরেছি? অ্যান্টিজেন সর্বদা অ্যান্টিবডি তৈরি করবে, তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। কিন্তু ইমিউনোজেন প্রবেশ করলেই সে কি করবে? অ্যান্টিবডি তৈরি করবে। অল ইমিউনোজেন্স আর অ্যান্টিজেন, বাট রিভার্স ইজ নট ট্রু। প্রতিটি ইমিউনোজেন হচ্ছে অ্যান্টিজেন, কিন্তু সকল অ্যান্টিজেন ইমিউনোজেন নয়। এই হচ্ছে তার ব্যাখ্যা। তাহলে অ্যান্টিজেন কারা? যে সকল বহিরাগত বিজাতীয় বস্তু, ভাইরাস, ব্যাকটেরিয়া, লিপোপ্রোটিন, পলিস্যাকারাইড ইত্যাদি যারা দেহের মধ্যে প্রবেশ করে রোগ সৃষ্টি করে এবং অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হয়ে বিক্রিয়া করে, কিন্তু সর্বদা অ্যান্টিবডি উৎপাদন করে না। তাদের আমরা কি বলবো? না অ্যান্টিজেন বলবো। তাহলে মূল ব্যাপার হচ্ছে এরা অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হবে, অ্যান্টিবডির সঙ্গে বিক্রিয়া করবে, কিন্তু সব সময় যে অ্যান্টিবডি তৈরি করবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। এই হচ্ছে অ্যান্টিজেন। ইমিউনোজেন কারা? বহিরাগত বস্তু দেহের মধ্যে প্রবেশ করে রোগ সৃষ্টি করবে, অ্যান্টিবডি উৎপন্ন করবে এবং অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হয়ে রাসায়নিক বিক্রিয়া করবে। তার মানে প্রকৃত অর্থে ইমিউনোজেনকে আমরা কি বলবো? অ্যান্টিজেন। সকল ইমিউনোজেন অ্যান্টিজেন, কিন্তু সকল অ্যান্টিজেন ইমিউনোজেন নয়। অল ইমিউনোজেন্স আর অ্যান্টিজেন্স, বাট রিভার্স ইজ নট ট্রু। রিভার্স মানে হচ্ছে বিপরীত, বিপরীতটা সত্যি হবে। তাহলে আর ইমিউনোজেন কারা? যে সকল বহিরাগত বস্তু মানবদেহে প্রবেশ করে রোগ সৃষ্টি করে, অ্যান্টিবডি উৎপাদন করে, অ্যান্টিবডি উৎপাদনে সাহায্য করে এবং অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হয়ে বিক্রিয়া করে, তাদের ইমিউনোজেন বলে। সুতরাং সকল ইমিউনোজেন অ্যান্টিজেন, কিন্তু সকল অ্যান্টিজেন ইমিউনোজেন। তাহলে এই আমরা পড়লাম
বৃহত্তর যদি অর্থ করি, তাহলে বৃহত্তর অর্থে অ্যান্টিজেন আর ইমিউনোজেন হচ্ছে একই জিনিস, কিন্তু ক্ষুদ্রতর অর্থে অ্যান্টিজেন ইমিউনোজেন কিন্তু একই জিনিস নয়। আমরা এই অ্যান্টিজেনের বিশেষ কতগুলো ধর্ম পড়ব। এক নম্বর কি, আমরা দেখ সংজ্ঞাতে পড়েছি রাসায়নিক প্রকৃতিতে অ্যান্টিজেন কি, প্রোটিন, লিপোপ্রোটিন বা পলিস্যাকারাইড। তারপরে আমরা এক নম্বর পড়ব রাসায়নিক প্রকৃতিতে অ্যান্টিজেন লিপোপ্রোটিন বা পলিস্যাকারাইড এক নম্বর পয়েন্ট। তার মানে অ্যান্টিজেন সবসময় হয় পলিস্যাকারাইড হবে, না হলে লিপোপ্রোটিন হবে। লিপোপ্রোটিন মানে লিপিড প্লাস প্রোটিন। টোল পড়ে আচ্ছা, এগুলো তো সিনেমা দেখি কেন তাহলে? আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি 2 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য কি না, অ্যান্টিজেনের সঙ্গে অ্যান্টিবডি যুক্ত হয়। উল্টে অ্যান্টিবডি অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত, নাহলে তো রাসায়নিক বিক্রিয়া হবে না। আমি তো বারবার করে বলে এসেছি যে অ্যান্টিজেন অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হবে বা অ্যান্টিবডি অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হবে। অ্যান্টিজেনের একটা বিশেষ স্থান আছে, যে বিশেষ স্থানের সঙ্গে অ্যান্টিবডি যুক্ত হবে। এই বিশেষ স্থানটাকে আমরা নাম 9-এ পড়ে এসেছি এপিটোপ। এপিটোপ অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট স্থান বা অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট বল। আমরা 9-এ যেটা পড়েছিলাম এপিটোপ একই জিনিস, অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট বা অ্যান্টিজেন ডিটারমিনেন্ট স্থান, এগুলো সবই হচ্ছে কি না অ্যান্টিবডি অ্যান্টিজেনের যে অংশে যুক্ত। তাহলে 2 নম্বর কাজ কি বলবো, 2 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অ্যান্টিজেনের যে বিশেষ স্থানে অ্যান্টিবডি যুক্ত হয় তাকে এপিটোপ বা অ্যান্টিজেন ডিটারমিনেন্ট স্থান বা অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট বলে। তাহলে এই হচ্ছে কি না অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট বা অ্যান্টিজেন ডিটারমিনেন্ট স্থান। 2 নম্বর। 3 নম্বর, এক একটা অ্যান্টিজেনে এরকম অনেকগুলো ডিটারমিনেন্ট স্থান থাকতে পারে। তার মানে একটা অ্যান্টিজেনের একটা অ্যান্টিজেন পক্ষান্তরে অনেকগুলো অ্যান্টিবডির সঙ্গে কি হবে যুক্ত হবে, কারণ একমাত্র এটা ছাড়া, এই স্থান ছাড়া অন্য কোন স্থানে কিন্তু অ্যান্টিবডি যুক্ত হবে না। তার মানে একটা অ্যান্টিজেনে যদি এরকম একাধিক অ্যান্টিজেন ডিটারমিনেন্ট স্থান থাকে, তাহলে স্বাভাবিকভাবে একটা অ্যান্টিজেনের সঙ্গে অনেকগুলো অ্যান্টিবডি কি হবে
যুক্ত হবে। যে সকল অ্যান্টিজেনে এরকম অনেকগুলো অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট স্থান আছে তাকে বলা হয় মাল্টিভ্যালেন্ট। অধিকাংশ অ্যান্টিজেনে কিন্তু তাই, অধিকাংশ অ্যান্টিজেন কিন্তু মাল্টিভ্যালেন্ট। তাহলে 3 নম্বর কি, যে সকল অ্যান্টিজেনে একাধিক অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট বর্তমান, তাদের মাল্টিভ্যালেন্ট বলে। অ্যান্টিজেন কিন্তু খুব ক্ষুদ্র অণু, যাদের আণবিক ওজন কত 10,000 ডালটনের বেশি, কিন্তু একটা আদর্শ অ্যান্টিজেন যদি হয় তাহলে তার আণবিক ওজন 1 লক্ষ ডালটন, এর বেশি কিন্তু হয় না। 1 লক্ষ ডালটন আণবিক ওজন সম্পন্ন অনুমানে তাকে আমরা মাইক্রোমলিকিউলও বলতে পারি। খুব ছোট আকৃতির একটা অণু। তাহলে আমরা 4 নম্বর কি বলবো, অ্যান্টিজেনের আণবিক ওজন 10,000 ডি মানে হচ্ছে ডালটন এর বেশি একটি আদর্শ অ্যান্টিজেনের আণবিক ওজন প্রায় 1 লক্ষ ডালটন। 5 নম্বর, এই যে অ্যান্টিজেন, এই অ্যান্টিজেনের দুটো বিশেষ ক্ষমতা আছে। একটা হচ্ছে বিক্রিয়াকরণ আর একটা হচ্ছে অনাক্রম্যতাকরণ। পরিচিত অ্যান্টিজেন, অ্যান্টিজেনের আবার অনাক্রম্যতাকরণ কি ব্যাপার? অনাক্রম্যতা মানে কি? আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা। তাহলে স্বাভাবিকভাবে অ্যান্টিজেন তো এরা তো রোগ সৃষ্টি করবে, এরা কি করে অনাক্রম্যতা তৈরি করবে? না, আমাদের দেহে যে সকল অনাক্রম্যতা সহজাত, জন্মের সঙ্গে যে সমস্ত অনাক্রম্যতাগুলো সৃষ্টি হয় সেগুলো কিন্তু আমাদের মধ্যে রোগ জীবাণু প্রবেশ করার পরে আমাদের দেহে চিকেন পক্স বা জল বসন্ত সৃষ্টিকারী ভ্যারিওলা ভাইরাস প্রবেশ করলো। সেই ভাইরাসের এগেইনস্টে আমাদের দেহ ওই ভাইরাসকে মারার জন্য একটা অ্যান্টিবডি তৈরি করবে। একটা নির্দিষ্ট অ্যান্টিজেনের এগেইনস্টে একটা নির্দিষ্ট ভাইরাস গঠিত হবে। আমরা যেমন এনজাইমের কার্যপদ্ধতিতে, উৎসেচকের কার্যপদ্ধতিতে পড়ে এসেছিলাম, একটা নির্দিষ্ট তালার নির্দিষ্ট চাবি আছে, যাকে আমরা বলেছিলাম লগ অ্যান্ড কি মডেল, তালা চাবি মতবাদ। এখানেও কিন্তু একটা নির্দিষ্ট অ্যান্টিজেনের এগেইনস্টে একটা নির্দিষ্ট অ্যান্টিবডি তৈরি হবে। সমস্ত প্রকার অ্যান্টিজেন সকল প্রকার অ্যান্টিবডি দ্বারা কিন্তু ধ্বংস হয় না। যদি পোলিও ভাইরাস যায়, পোলিও ভাইরাসের এগেইনস্টে কিন্তু একটা নির্দিষ্ট অ্যান্টিবডি আছে। যদি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস যায়, তার জন্য কিন্তু আলাদা একটা অ্যান্টিবডি আছে। যদি করোনা ভাইরাস যায়, তার এগেইনস্টেও কিন্তু একটা নির্দিষ্ট অ্যান্টিবডি আছে। করোনা ভাইরাস গেলে যে অ্যান্টিবডি, সেই অ্যান্টিবডি কিন্তু মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিসকে ধ্বংস করতে পারে না। তাহলে মানবদের শরীরে অ্যান্টিবডি তখনই তৈরি হবে যখন অ্যান্টিজেন প্রবেশ করবে।
তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে তাহলে মানুষ রোগের দ্বারা আক্রান্ত হয় কেন? না, সেই সময়ে যে সময়ে অ্যান্টিজেনটা প্রবেশ করলো সেই অ্যান্টিজেনকে ধ্বংস করার জন্য যতগুলো প্রোটিন অণু, যতগুলো অ্যান্টিবডি দরকার আমার দেহ সেই টাইমে আমাদের অনাক্রমতন্ত্র সেই সময়ে ততগুলো অ্যান্টিবডি তৈরি করতে সে ব্যর্থ হয়েছে। তবে কি কোনো কোনো ক্ষেত্রে অ্যান্টিজেন প্রবেশ করার ফলে যে অ্যান্টিবডিটা তৈরি হলো সেই অ্যান্টিবডিটা কিন্তু থ্রু আউট দ্য লাইফ, যতদিন ধরে বাঁচা যাবে ততদিন কিন্তু সক্রিয়। যার জন্য দেখবি মানুষের ক্ষেত্রে বসন্ত একবার হয়। তার কারণ হচ্ছে কি না, বসন্ত ভাইরাস যখন প্রবেশ করে তার এগেনস্টে যে অ্যান্টিবডিটা তৈরি হয়ে গেছে সেই অ্যান্টিবডিটা কিন্তু আমাদের দেহে যতদিন বাঁচব ততদিন কিন্তু সঞ্চিত হয়ে আছে। আবার কোন কোন অ্যান্টিবডির স্থায়িত্বকাল 6 মাস, 3 মাস। আজকে কাঁচে বা লোহায় কেটে গেল, আমি ডাক্তারের কাছে গিয়ে টিটেনাস টক্সয়েড একটা ইনজেকশন নিলাম। টিটেনাস টক্সয়েড কিন্তু এক ধরনের ভ্যাকসিন। ক্লস্ট্রিডিয়াম টিটেনি বলে একটা ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়ার দেহ নিঃসৃত টক্সয়েড থেকে তৈরি হয়। ওটা কিন্তু অ্যান্টিজেন। নিষ্ক্রিয় অ্যান্টিজেনকে আমাদের দেহে কি করানো হয়? প্রবেশ করানো হয়। এই নিষ্ক্রিয় অ্যান্টিজেন আমাদের দেহের মধ্যে গিয়ে কোনো রোগ সৃষ্টি করতে পারে না। ক্লস্ট্রিডিয়াম টিটেনি যদি সক্রিয়ভাবে যদি আমাদের দেহে যেত তাহলে কিন্তু আমাদের টিটেনাস রোগ হতো। কিন্তু এত যেটা পাঠানো হচ্ছে যে ভ্যাকসিনটা, সেই ভ্যাকসিনটা কিন্তু নিষ্ক্রিয় অ্যান্টিজেন। তাহলে সেই অ্যান্টিজেন আমাদের দেহের মধ্যে গিয়ে আমাদের দেহের অনাক্রমতন্ত্র সেই নিষ্ক্রিয় অ্যান্টিজেনটাকে কি করবে? আইডেন্টিফাই করতে পারবে, চিনতে পারবে, শনাক্ত করতে পারবে। তারপরে আমার অনাক্রমতন্ত্র কি হবে? উদ্দীপিত হবে। তাহলে ক্লস্ট্রিডিয়াম টিটেনি যেটা পাঠানো হয়েছিল, ক্লস্ট্রিডিয়াম টিটেনির যে দেহ নিঃসৃত তরল টক্সয়েড যেটা পাঠানো হয়েছিল, তার এগেনস্টে কি হবে? আমাদের দেহ অ্যান্টিবডি তৈরি করবে। সেই অ্যান্টিবডিটা কাকে মারবে? ক্লস্ট্রিডিয়াম টিটেনিকে। তার ভ্যালিডিটি কিন্তু, সেই অ্যান্টিবডির ভ্যালিডিটি কিন্তু 6 মাস। 6 মাসের মধ্যে যদি আমাকে একটা কাঁচে বা লোহাতে যদি কাটে তাহলে কিন্তু আমাকে দ্বিতীয়বার টিটেনাস টক্সয়েড নিতে হবে না। কিন্তু এটা যদি মোর দ্যান 6 মান্থস হয় তাহলে কিন্তু নতুন করে আমাদেরকে আবার কি করতে হবে? না, নতুন করে আবার টিটেনাস নিতে হবে। কোন কোন ক্ষেত্রে ভ্যাকসিন, অ্যান্টিজেন একবার মাত্র ক্রিয়াশীল। কোন মানুষকে আজকে সাপে কামড়াবে, তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার কি দেয়? এভিএস, অ্যান্টিভেনম সিরাপ। সেটা কিন্তু বিষে বিষাক্ত। সাপের বিষ থেকে কিন্তু এভিএস পাওয়া যায়। দিয়ে মুরগিতে তাকে কালচার করে, মুরগির ভ্রূণে কালচার করে এভিএস হিসেবে তাকে দেওয়া হয়। আজকে সাপে কামড়ালো, তাকে একটা এভিএস পুশ করা হলো, 15 দিন পরে আবার তাকে সাপে কামড়েছে, নতুন করে আবার এভিএস দিতে হবে। তার মানে দেখ, এভিএসটাও কিন্তু সাপের বিষ, সেও কিন্তু অ্যান্টিজেন। সবই নিষ্ক্রিয়। সক্রিয় অ্যান্টিজেন গেলে তো আমরা রোগ দ্বারা আক্রান্ত হব। তার মানে আমার দেহে অ্যান্টিবডি তখনই তৈরি হবে যখন আমার দেহে অনাক্রমতন্ত্র কি হবে? উদ্দীপিত। আমার দেহে অনাক্রমতন্ত্র উদ্দীপিত হলে অ্যান্টিবডি তৈরি হবে। অ্যান্টিবডি তৈরি হলে সেই অ্যান্টিবডি অ্যান্টিজেনকে কি করবে? ধ্বংস করবে। তার মানে আমাদের অ্যান্টিজেনের সঙ্গে অনাক্রম্যতকরণ ওতপ্রোতভাবে জড়িত। মোবাইলের দিকে তাকাতে হবে না, অনেক গ্রুপ খোলা আছে। 11, 12, 9, 10, নিট আসছে, আমাকে সব স্বাগত জানাচ্ছে। তাহলে 5 নম্বর কি? 5 নম্বর হচ্ছে
একটি সম্পূর্ণ অ্যান্টিজেনের সারাদিন আসতে থাকে, একটি সম্পূর্ণ অ্যান্টিজেনের দুটি বৈশিষ্ট্য যথা অনক্রম্যতাকরণ এবং বিক্রিয়াকরণ। 6 নম্বর, ফার্স্ট আমরা কি বলেছিলাম, আমাদের মধ্যে যদি অ্যান্টিজেন যায় তাহলে সেই অ্যান্টিজেনকে প্রথমে আইডেন্টিফাই করবে কে? আমার অনাক্রম তন্ত্র। অনাক্রম তন্ত্র যদি অ্যান্টিজেনকে আইডেন্টিফাই করতে না পারে রাজা কমিউনিটিটা সামনে থেকে অরূপের দরকার খুব ভাই তুলছে রাজা কমিউনি আমার নাম বলে নাকি ব্রিটিশার চলে নাকি না রাজা কাহিনী চলে? হ্যাঁ, তাহলে আমার অনাক্রম তন্ত্র যদি অ্যান্টিজেনকে যদি আইডেন্টিফাই করতে না পারে তাহলে কিন্তু কখনোই অ্যান্টিবডি তৈরি হবে না। তার মানে অ্যান্টিজেনের বিশেষ কতগুলো রাসায়নিক গ্রুপ থাকে, যে রাসায়নিক গ্রুপ থাকার জন্য আমার অনাক্রম তন্ত্র সেই অ্যান্টিজেনটাকে কি করতে পারবে? আইডেন্টিফাই করতে পারবে। তাহলে অ্যান্টিজেনের বিশেষ কতগুলি রাসায়নিক গ্রুপ বর্তমান যার দ্বারা অ্যান্টিজেন চিহ্নিত হয়। তাহলে আমরা কি করলাম না, অ্যান্টিজেনের বিশেষ কতগুলো বৈশিষ্ট্য করলাম। আমরা এরপরে যেটা যাব, জয়িতা সব তোলা আছে নাকি? মানে কালকে যা হয়েছে সেটা চলে গেছে ঠিক। তার মানে তাহলে যখন পরীক্ষার এই কোশ্চেন কত দ্রুততার সঙ্গে ছড়িয়ে যায়, মানে নিমেষের মধ্যেই চলে যাবে তোর কাছে না। বলছি যে লেখা যখন চলে গেছে তার মানে কোশ্চেন যেতে কতক্ষণ আর সময়। আমরা অ্যান্টিজেনের প্রকারভেদ যাব। এক্সো মানে হচ্ছে বাইরে, এন্ডো মানে হচ্ছে ভেতর। আমরা যখন অ্যান্টিজেনের যখন সংজ্ঞা দিয়েছি তখন আমরা বলেছি যে তারা হচ্ছে বহিরাগত বিজাতীয় বস্তু। অধিকাংশ অ্যান্টিজেন তাই, কিন্তু কোন কোন অ্যান্টিজেন আমাদের দেহের মধ্যে উৎপন্ন। যারা যে সমস্ত অ্যান্টিজেন বহিরাগত, যে সমস্ত অ্যান্টিজেনের উৎস হচ্ছে বাইরের, তাদেরকে আমরা বলি কি না এক্সোজেনাস অ্যান্টিজেন। ভাইরাস, ব্যাকটেরিয়া, পরাগরেণু ইত্যাদিকে আমরা বলবো কি এক্সোজেনাস। এরা সব বাইরের। লিখিয়ে দেবো, বলে দিচ্ছি। আরেক ধরনের অ্যান্টিজেনের নাম কি? এইটুকু জিনিস তুলতে হবে না, আমি বলে দিচ্ছি। এন্ডোজেনাস অ্যান্টিজেন, তার মানে যে সকল অ্যান্টিজেন প্রাণীদের ভেতরে উৎপন্ন, এগুলো কিন্তু সব বাইরে। এক্সো, এগুলো কিন্তু হচ্ছে সব ভেতরে। এন্ডো
ঘোড়া, ভেড়া ইত্যাদি লোহিত রক্তকণিকায় এক ধরনের অ্যান্টিজেন পাওয়া যায়, হর্সম্যান অ্যান্টিজেন। বা স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ডে এক ধরনের অ্যান্টিজেন পাওয়া যায়, কারিওলিপিড। এগুলো কিন্তু আমাদের দেহের মধ্যে উৎপন্ন হয়। এরা কিন্তু ভাইরাস, ব্যাকটেরিয়া বা ফুলের পরাগরেণু না। পার্থেনিয়ামের পরাগরেণু যদি আমাদের দেহের মধ্যে প্রবেশ করে তাহলে আমাদের শ্বসনতন্ত্রের রোগ হয়, ব্রঙ্কাইটিস, অ্যাজমা ইত্যাদি রোগগুলো হয়। তার মানে পরাগরেণু কিন্তু অ্যান্টিজেন। এরা সবই কিন্তু বাইরে, কিন্তু আমাদের দেহের ভেতরে কিছু কিছু অ্যান্টিজেন উৎপন্ন হয়। যে সমস্ত অ্যান্টিজেনগুলো আমাদের দেহের ভেতরে উৎপন্ন হবে তাদেরকে আমরা বলবো কি? এন্ডোজেনাস অ্যান্টিজেন। এই এন্ডোজেনাস অ্যান্টিজেন হচ্ছে তিন ধরনের। এক ধরনের এন্ডোজেনাস অ্যান্টিজেনকে আমরা বলি জেনোজেনিক। জেনোজেনিক কথাটা এসছে ফাইলোজেনি থেকে। ফাইলোজেনি মানে হচ্ছে উৎপত্তি, উৎপত্তিগত ইতিহাস। এই ফাইলোজেনি বা উৎপত্তিগত থেকে বিষয়টা এসছে কি না জেনোজেনিক। এমন কতগুলো অ্যান্টিজেন আছে যারা জাতিজনিগতভাবে, ফাইলোজেনি, জাতিজনি মানে হচ্ছে ফাইলোজেনি, জাতিজনিগতভাবে আলাদা, উৎপত্তিগতভাবে আলাদা। দুটো জীবের মধ্যে যদি একই ধরনের অ্যান্টিজেন থাকে, থাকা উচিত নয় তো। দুটো আলাদা আলাদা জাতিজনিগতভাবে যদি দুটো পৃথক প্রজাতির জীব হয়, প্রাণী হয়, তাদের মধ্যে সবসময় কি হবে? আলাদা অ্যান্টিজেন থাকা উচিত তো। কিন্তু অনেক সময় কি হয় না, জাতিজনিগতভাবে দুটি ভিন্ন প্রজাতির প্রাণীর মধ্যে একই ধরনের অ্যান্টিজেন থাকে, তখন আমরা তাকে কি বলবো? জেনোজেন। এক ধরনের অ্যান্টিজেনকে আমরা বলি অ্যালোজেনিক অ্যান্টিজেন। একই প্রজাতিযুক্ত, অ্যালো মানে হচ্ছে আলাদা, জাতিজনিগতভাবে আলাদা দুটি প্রজাতির প্রাণীর মধ্যে একই ধরনের অ্যান্টিজেন থাকলে জেনোজেনিক। একই প্রজাতিভুক্ত দুটো প্রাণী, তাদের ক্ষেত্রে অ্যান্টিজেন জিন দ্বারা নিয়ন্ত্রিত। অ্যান্টিজেন মানে প্রোটিন, পুরোটাই কন্ট্রোল করবে কে? জিন। কিন্তু অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট স্থানের উপর ভিত্তি করে তারা আলাদা। যদি অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট স্থানের উপর ভিত্তি করে আলাদা হয়, অ্যালোজেনিক হওয়া উচিত নয় তো। এটা যেমন হওয়া উচিত নয়, একই প্রজাতিভুক্ত দুটো আলাদা আলাদা প্রাণীর মধ্যে একই অ্যান্টিজেন যেমন থাকা উচিত নয়, একই প্রজাতিভুক্ত দুটো প্রাণীর মধ্যে একই অ্যান্টিজেন থাকা উচিত তো। কিন্তু এখানে আলাদা। কার উপর ভিত্তি করে? শুধুমাত্র অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট স্থানের উপর ভিত্তি করে। অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট স্থান মানে হচ্ছে যে স্থানে অ্যান্টিবডি যুক্ত। আর এক ধরনের এন্ডোজেনাস অ্যান্টিজেন আছে যাকে আমরা বলবো কি? অটোলোগাস। আমাদের দেহ গঠনকারী কিছু কিছু উপাদান আছে, এই দেহ গঠনকারী উপাদানগুলো কি করে? অনেক সময় অ্যান্টিজেন হিসেবে কাজ করে। আমি এই এক্সোজেনাস থেকে বলে দেব। তার নাম লেখা আছে হৃদয়ে, লেখো না। এই যে বসছিলি কেন এখানে? হাতে উঠিয়ে দিয়েছিস তো। এস কেন? এস কার নাম? তোর নাম। হৃদয়ে লেখো না, সেরাম রয়ে যাবে। হাতে লেখো না, কাগজে লেখো না। হ্যাঁ, আমার থেকে সব এক্সপার্ট। লেখ এক্সোজেনাস অ্যান্টিজেন। যে সকল হয়েছে বিধান হয়েছে তাদের তাদেরই যে সকল অ্যান্টিজেনের উৎস বহিরাগত,
তাদের এক্সোজেনাস অ্যান্টিজেন বলে। যে সকল অ্যান্টিজেনের উৎস বহিরাগত তাদের এক্সোজেনাস অ্যান্টিজেন বলে, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, বিভিন্ন ফুলের পরাগরেণু ইত্যাদি। এরপরে 2 নম্বরে গণ এন্ডোজেনাস অ্যান্টিজেন। যে সকল অ্যান্টিজেন এন্ডোজেনাস, যে সকল অ্যান্টিজেন প্রাণীদের অভ্যন্তরে উৎপন্ন হয়, তাদের এন্ডোজেনাস অ্যান্টিজেন বলে। যেমন ঘোড়ার লোহিত রক্তকণিকাতে বর্তমান হর্সম্যান, ফর ও দন্তেশ্বর হসন্ত, হর্সম্যান অ্যান্টিজেন। ঘোড়ার লোহিত রক্তকণিকায় বর্তমান হর্সম্যান, ফর ও দন্তেশ্বর হসন্ত মৈজফলাকার দন্তের, হর্সম্যান অ্যান্টিজেন। স্তন্যপায়ী প্রাণীদের স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ডে উপস্থিত কার্ডিওলিপিন ইত্যাদি। নিম্নলিখিত 3 প্রকারের কার্ডিওলিপিন, লয়সিকা, পয়সিকা, দন্তের, নিম্নলিখিত 3 প্রকারের এক নম্বর জেনোজেনিক, জাতিজনিগতভাবে আলাদা দুটি ভিন্ন প্রাণীর মধ্যে একই ধরনের অ্যান্টিজেন থাকলে জাতিজনিগতভাবে আলাদা দুটি ভিন্ন প্রাণীর মধ্যে একই ধরনের অ্যান্টিজেন থাকলে তাকে জেনোজেনিক অ্যান্টিজেন বলে। তাকে জেনোজেনিক অ্যান্টিজেন বলে। অ্যালোজেনিক অ্যান্টিজেন 2 নম্বরে অ্যালোজেনিক অ্যান্টিজেন। একই প্রজাতিভুক্ত দুটি প্রাণীর মধ্যে
যে সকল অ্যান্টিজেন জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, কিন্তু অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট স্থানের উপর ভিত্তি করে আলাদা তাদের অ্যালোজেনিক অ্যান্টিজেন বলে। তিন নম্বর, অটোলোগাস অ্যান্টিজেন। অটোলোগাস অ্যান্টিজেন অনেক সময় দেহ গঠনকারী উপাদান অ্যান্টিজেন হিসেবে কাজ করে। তাদের অটোলোগাস অ্যান্টিজেন বলে। আমরা এরপরে দুটো কথা শিখব। আমরা দুটো কথা শিখব। আমরা এরপরে যেটা যাব একে বলা হচ্ছে হ্যাপটেন। কোন বইতে অসম্পূর্ণ অ্যান্টিজেন বলেও লেখা আছে। তিনটে বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে আণবিক ওজন খুব কম। দু নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আগে উৎপন্ন কোনো অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হতে পারে। তিন নম্বর হচ্ছে এককভাবে অ্যান্টিবডি উৎপন্ন করতে পারবে না, তবে অ্যান্টিবডি উৎপাদনে অক্ষম কোনো প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে অ্যান্টিবডি তৈরি করবে। কি বললাম? এক নম্বর বললাম কম আণবিক ওজন। দু নম্বর বললাম আগে উৎপন্ন কোনো অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হবে। তিন নম্বর অ্যান্টিবডি উৎপাদনে অক্ষম কোনো প্রোটিনের সঙ্গে যুক্ত হলে সেই প্রোটিন অ্যান্টিবডি উৎপন্ন করবে। এমনি প্রোটিন এককভাবে বা হ্যাপটেন এককভাবে অ্যান্টিবডি তৈরি করতে পারবে না, কিন্তু ওই হ্যাপটেনটা যদি ওই প্রোটিনের সঙ্গে যুক্ত হয় তাহলে কি করবে? অ্যান্টিবডি উৎপন্ন করবে। তখন আমরা তাকে বলবো কি? হ্যাপটেন বা অসম্পূর্ণ অ্যান্টিজেন। তাহলে হ্যাপটেন কারা? নিম্ন আণবিক ওজন সম্পন্ন যে সকল রাসায়নিক বস্তু পূর্বে উৎপন্ন
অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হয় এবং এককভাবে অ্যান্টিবডি উৎপাদনে অক্ষম, কিন্তু অ্যান্টিবডি উৎপাদনে অক্ষম কোন প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে অ্যান্টিবডি উৎপন্ন করে তাদের এককভাবে অ্যান্টিবডি উৎপাদনে অক্ষম, কিন্তু অ্যান্টিবডি উৎপাদনে অক্ষম কোন প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে, এখানে যুক্ত হয়ে করবি অ্যান্টিবডি উৎপন্ন করে, দুটো অক্ষম কোথায়? হ্যাঁ, এককভাবে অক্ষম, এ তো এককভাবে অক্ষম হবে। হ্যাঁ বিকাশদা বলুন, হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা বলুন। 9753263682। আচ্ছা ঠিক আছে। কি এর নাম কি? এর নাম কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কত নম্বরটা? অফিসে ফোন করছিল, কথা বলে 9753323232326382। চলছে নাকি? হ্যাঁ চলছে। তাহলে তাদেরকে আমরা কি বললাম না হ্যাপটেন বললাম। এই হ্যাপটেনের উদাহরণ কি? 2,4-ডাইনাইট্রোফিনাইল। এর সঙ্গে সঙ্গে আমরা আরেকটা কথা আসবো, যেটার নাম হচ্ছে অ্যাডজুভেন্ট। দেখ আমরা বলে এসেছি এদিকে আমাদের দেহের মধ্যে যখন অ্যান্টিজেন প্রবেশ করবে তখন কি উৎপন্ন হবে? অ্যান্টিবডি। অ্যান্টিবডি উৎপন্ন হওয়া মানে কি? আমার অনাক্রমতকরণ আরো বেশি বৃদ্ধি পাওয়া। তাহলে অ্যান্টিজেন প্রবেশ করলে আমাদের যে ইমিউনি রেসপন্স, আমাদের যে অনাক্রমতাকরণের যে সারা যে প্রতিক্রিয়া, সেটা কি হয়? সৃষ্টি হয়। তো সেটাকে আরো বেশি করার জন্য, ইমিউনো রেসপন্সটাকে আরো বাড়ানোর জন্য, অনাক্রম্যকরণের সারা আরো বাড়ানোর জন্য যে সমস্ত পদার্থকে এককভাবে আলাদাভাবে দেওয়া যেতে পারে, না হলে অ্যান্টিজেনের সঙ্গে মিশ্রিত করে দেওয়া যেতে পারে, তাদেরকে আমরা কি বলবো? অ্যাডজুভেন্ট। তার মানে অ্যাডজুভেন্ট হচ্ছে তারা যারা আমাদের দেহে অনাক্রম্যতাকরণ প্রতিক্রিয়া কি করে? বৃদ্ধি করে। একে আলাদা করে দেওয়া যেতে পারে,
অ্যান্টিজেনের সঙ্গে মিশিয়ে দেওয়া যেতে পারে। তাহলে অ্যাডজুভ্যান্ট কি না, মানবদের অনাক্রম্যতা জনিত প্রতিক্রিয়া বৃদ্ধির উদ্দেশ্যে যে সকল পদার্থ অ্যান্টিজেনের সঙ্গে মিশ্রিত করে বা এককভাবে প্রয়োগ করা হয় তাদের অ্যাডজুভ্যান্ট বলে। এর নাম কি? ইন্টারলিউকিন 1 এবং বা একে আমরা IL-1 বলি এবং ইন্টারলিউকিন 12 একে আমরা বলি IL-12। আমরা গেলাম হ্যাপটেন আর গেলাম অ্যাডজুভ্যান্ট। আমরা এরপরে যাব অ্যান্টিবডি। আমি বলে এসেছি ছোটটা না, অ্যান্টিবডি হচ্ছে তারা যারা অ্যান্টিজেনকে ধ্বংস করবে। মূল বাংলা হচ্ছে তাই। কখন উৎপন্ন হবে? যখন আমাদের মধ্যে অ্যান্টিজেন প্রবেশ করবে। স্বাভাবিক অবস্থায় কিন্তু আমাদের শরীর অ্যান্টিবডি কিন্তু উৎপন্ন করে না। অ্যান্টিবডি তখনই উৎপন্ন হবে যখন আমাদের শরীরের মধ্যে অ্যান্টিজেন প্রবেশ করবে এবং একটা নির্দিষ্ট অ্যান্টিজেনের এগেইনস্টে একটা নির্দিষ্ট অ্যান্টিবডি করবে। তাহলে অ্যান্টিবডি করা না, দেহের মধ্যে অ্যান্টিজেন প্রবেশের ফলে উক্ত অ্যান্টিজেনকে ধ্বংস করার জন্য যে প্রোটিন অণু সংশ্লেষিত হয় তাহলে অ্যান্টিজেন প্রবেশের ফলে কি হবে? অ্যান্টিজেনকে ধ্বংস করার জন্য যে প্রোটিন অণু সংশ্লেষিত হয়, তাই উক্ত অ্যান্টিজেন কিন্তু একটা নির্দিষ্ট অ্যান্টিজেনের এগেইনস্টে একটা নির্দিষ্ট অ্যান্টিবডি কিন্তু তৈরি হয়। সেই সকল প্রোটিন অণুকে কি বলা হয়? সেই সকল প্রোটিন অণুকে অ্যান্টিবডি বলা হয়। এই অ্যান্টিবডির আর একটা নাম কি বলতো? কি রে? অ্যান্টিবডিকে ইমিউনোগ্লোবিউলিন বলে। ইমিউনোগ্লোবিউলিন বা আইজি বলে। ইমিউনোগ্লোবিউলিন কেন নাম? অ্যান্টিবডি তো, এদিকে অ্যান্টিবডি তো। অ্যান্টিবডি মানে কি? রোগ জীবাণু ধ্বংস করে, তার মানে আমাদের অনাক্রম্যতার জন্য দায়ী। এই অনাক্রম্যতাকে আমরা কি বলি? ইমিউনিটি। ইমিউনিটির জন্য দায়ী বলে একে আমরা কি বলি? ইমিউনো। এই সায়ন,
জড়িত বলে ইমিউনিটি, ইমিউনিটি বলে ইমিউন। আর যত প্রকার ইমিউনোগ্লোবিউলিন আছে সমস্ত প্রকার ইমিউনোগ্লোবিউলিন হচ্ছে কি না গামা গ্লোবিউলিন প্রোটিন। গামা গ্লোবিউলিন বলে গ্লোবিউলিন, আর আমাদের ইমিউনিটি বা অনাক্রমতার সঙ্গে জড়িত বলে ইমিউনোগ্লোবিউলিন। যার জন্য আমরা অ্যান্টিবডিকে কি বলি না ইমিউনোগ্লোবিউলিন। আমরা এবার অ্যান্টিবডি যাব, আমাদের অ্যান্টিজেন শেষ, আমরা এবার অ্যান্টিবডি যাব। তোরা তুই টিউশন কাজ করে দিলি, তাই এখানে থেকে বসেই থাকবি। বাহ, কালকে তো শুনেছিস না, হয়ে গেছে। এর বাবার সঙ্গে একটু চলে গেলে তো হবে, যদি ড্রাইভারে যদি গন্ডগোল থাকে। কি গাড়ি? হ্যাঁ, ড্রাইভার তো বাবাকে দাঁড়াতে বলিস। আমি কিন্তু ঘর থেকে স্যানিটাইজ করে যাচ্ছি, 10 মিনিট যেতে হবে। একটু ওয়েট কর। হ্যাঁ, যদি এর বাবা যদি না হয় সেই হচ্ছে একটু তাড়াতাড়ি হলে কোনো প্রবলেম ছিল না। আরে তাড়াতাড়ি আমি কালকে যা পড়িয়েছি আজকে তো তাই পড়াবো। হয়ে গেছে স্যার। আমরা এর পরে যাবো, এটা আসবো। ভাই কোমর তো প্রচুর যন্ত্রণা করছে, কালকে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। এটা লাস্ট ফ্লোর হলে তাহলে হয়ে যাবে। হ্যাঁ, এটা লাস্ট ফ্লোর হলে কালকে 2.5 ঘন্টা ধরে পড়ানো হচ্ছে, কিন্তু তারা লিখছিল ওদের, ওই জন্য 8 ঘন্টা তো লিখতে যাবে এতগুলো। আমরা এখন যেটা যাচ্ছি সেটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিনের প্রকারভেদ। আমরা এই ইমিউনোগ্লোবিউলিনকে মোট 5টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে আইজিজি, এর নাম হচ্ছে গামা গ্লোবিউলিন। আইজিএ আলফা গ্লোবিউলিন। আইজিএম মিউ গ্লোবিউলিন। আইজিডি ডেল্টা গ্লোবিউলিন। আইজিই এপসাইলন গ্লোবিউলিন। প্রত্যেকটা ইমিউনোগ্লোবিউলিনের নির্দিষ্ট কতগুলো কিন্তু বিশেষত্ব আছে। আমি যখন এক একটা করে পড়াবো, এক একটা ইমিউনোগ্লোবিউলিন তার এক একটা বিশেষত্ব। আমরা প্রথম এই অ্যান্টিবডির বৈশিষ্ট্য যাচ্ছি। এক নম্বর, অ্যান্টিবডি রাসায়নিক প্রকৃতিতে গ্লাইকোপ্রোটিন। অ্যান্টিজেন হচ্ছে প্রোটিন, পলিস্যাকারাইড, লাইকোপ্রোটিন। কিন্তু অ্যান্টিবডি সবসময় কি হবে? গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন মানে কার্বোহাইড্রেট আর প্রোটিন। পরে শুনুন না, অ্যান্টিবডি সবসময় কার্বোহাইড্রেট এবং
প্রোটিনের সমন্বয়ে গঠিত। 2 নম্বর, অ্যান্টিজেন কিন্তু অনেক ক্ষুদ্র অণু, মাত্র 1 লক্ষ ডালটন যার আণবিক ওজন। অ্যান্টিবডির আণবিক ওজন অনেক বেশি। কত না 1.5 লক্ষ, মিনিমাম 1.5 লক্ষ, ম্যাক্সিমাম হচ্ছে 9 লক্ষ। অ্যান্টিবডির আণবিক ওজন 1.5 লক্ষ থেকে 9 লক্ষ ডালটন। আমরা বলেছি অ্যান্টিবডি প্রোটিন ধর্মী। প্রোটিন মানে সেখানে কি থাকবে? অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড গুলো যুক্ত হয়ে কি গঠন করবে? পলিপেপটাইড। তার মানে অ্যান্টিবডিতেও কি থাকবে? পলিপেপটাইড থাকবে। প্রত্যেকটা অ্যান্টিবডি সেখানে কি আছে না পলিপেপটাইড আছে, এবং সেই পলিপেপটাইড হচ্ছে 4টে। আমরা পরের দিন যখন অ্যান্টিবডির গঠন পড়ব তখন বলবো যে দুটো অ্যান্টিবডি হচ্ছে হালকা, আর দুটো পলিপেপটাইড হচ্ছে ভারী, আর দুটো পলিপেপটাইড হচ্ছে হালকা। একটাকে বলা হচ্ছে এইচ চেন, হেভি চেন, আরেকটাকে বলা হচ্ছে হালকা লাইট চেন বা এল চেন। তার মানে আমরা বলবো কি না অ্যান্টিবডি চারটি পলিপেপটাইডের সমন্বয়ে গঠিত হয়। 4 নম্বর, এক অণু যদি অ্যান্টিবডি থাকে তখন তার নাম হবে মনোমার। যদি দুটো মনোমার থাকে ডাইমার, যদি 5টা মনোমার থাকে পেন্টামার। তার মানে অ্যান্টিবডি মনোমার হিসেবে, ডাইমার হিসেবে আর পেন্টামার হিসেবে থাকে। ট্রাইমার, টেট্রামার, হেক্সামার ইত্যাদি রূপে কিন্তু থাকে না। অ্যান্টিবডি সবসময় হয় মনোমার, তার মানে এক অণু অ্যান্টিবডি, 2 অণু অ্যান্টিবডি যদি একসঙ্গে থাকে ডাইমার, 5 অণু অ্যান্টিবডি যদি একসঙ্গে থাকে পেন্টামার। তাহলে অ্যান্টিবডি মনোমার, ডাইমার বা পেন্টামার হিসেবে থাকে। 5 নম্বর, এক অণু অ্যান্টিবডি মানে একটা মনোমার দুটো অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হয়, তাহলে ডাইমার, পেন্টামার 10টা। তাহলে মনোমারিক অ্যান্টিবডি বা মনোমার অ্যান্টিবডি দুটি অ্যান্টিজেন, ডাইমার অ্যান্টিবডি 4টি অ্যান্টিজেন এবং পেন্টামার অ্যান্টিবডি 10টি অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত। তাহলে এই হচ্ছে এদিকে এই হচ্ছে অ্যান্টিজেনের গুরুত্বপূর্ণ কতগুলো বৈশিষ্ট্য। এদিকে আমরা একটা করে অ্যান্টিবডি আলোচনা করব। প্রত্যেকটা অ্যান্টিবডির কিন্তু নিজস্ব কতগুলো বিশেষত্ব আছে। আমরা প্রথমে আরম্ভ করছি যেটা আইজিজি, গামা ইমিউনোগ্লোবিউলিন। গামা ইমিউনোগ্লোবিউলিন হচ্ছে মানবদের রক্তে অবস্থিত সবথেকে বেশি এবং সিংহভাগই হচ্ছে এই, মেজর অংশ হচ্ছে এই, এবং এর পরিমাণ হচ্ছে 70 থেকে 80%।
খাতাটা কম করে না তো 60 থেকে 70 করেছে, 60 থেকে 70 করেছে, ওটা 70 থেকে 80 করে। তাহলে আইজিজির পরিমাণ হচ্ছে সব থেকে বেশি এবং তার পরিমাণ হচ্ছে 70 থেকে 80, এবং এটাকে আমরা বলবো কি আদর্শ ইমিউনোগ্লোবিউলিন। আমি পরের দিন যে ইমিউনোগ্লোবিউলিনের গঠন দেবো ইংরেজি ওয়াই আকৃতির, এটা কিন্তু আইজিজির গঠন। যদি আইজিজি দুটো থাকে তার মানে 8টা পলিপেপটাইড যদি হয় ডাইমা, যদি 10টা পলিপেপটাইড হয় এটা। তাহলে আইজিজি মানবদের রক্তে 70 থেকে 80% সব থেকে বেশি পরিমাণে থাকে, এবং ইয়া আদর্শ ইমিউনোগ্লোবিউলিন। আমরা বলে এসেছি, দেখ এদিকে রেঞ্জ কত আণবিক ওজনের, 1.5 লক্ষ থেকে 9 লক্ষ। তার মানে সব থেকে ছোট হবে 1.5 লক্ষ, সব থেকে বেশি হবে 9 লক্ষ। যত অ্যান্টিবডি আমি পড়ে এসেছি 5 ধরনের, তার মধ্যে সব থেকে ছোট হচ্ছে আইজিজি। তার মানে এর আণবিক ওজন সব থেকে কম হবে। আইজিজির আণবিক ওজন 1,50,000 ডাল্টন। এরপর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা অন্য কোনো অ্যান্টিবডিতে নেই, এইরকম অ্যান্টিবডিকে আমরা বলি ম্যাটারনাল অ্যান্টিবডি, ম্যাটারনাল ইমিউনোগ্লোবিউলিন। ম্যাটারনাল কেন না, একমাত্র আইজিজি যার ক্ষমতা হচ্ছে প্লাসেন্টাকে অতিক্রম করা, অমরা যেখানে গর্ভস্থ ভ্রূণ থাকে। তার মানে মায়ের দেহ থেকে আইজিজি ভ্রূণের দেহে স্থানান্তরিত হয়। কারণ কি না, এর অমরা ভেদ করার ক্ষমতা না। তবে ভ্রূণের দেহে সর্বপ্রথম উৎপন্ন হয় কিন্তু আইজিএম, কিন্তু পরবর্তীকালে আইজিজি এতটা বেশি সংশ্লেষিত হয় ভ্রূণের দেহে, আইজিএম কি হবে, আইজিজি দ্বারা রিপ্লেসড হয়ে যাবে, প্রতিস্থাপিত হয়ে যাবে, যাকে আমরা বলি পরের দিন পড়ব অ্যান্টিবডি ক্লাস সুইচিং বলা হয়। অ্যান্টিবডি ক্লাস সুইচিং মানে সর্বপ্রথম ভ্রূণের দেহে আইজিএম সংশ্লেষিত হয়, কিন্তু পরবর্তীকালে ভ্রূণের দেহে আইজিজি অধিক পরিমাণে সংশ্লেষিত হয়, আইজিএম আইজিজি দ্বারা কি হবে, প্রতিস্থাপিত হবে। তাহলে আইজিজি কে কি বলা হয়, আইজিজি কে বলা হয় ম্যাটারনাল ইমিউনোগ্লোবিউলিন। কারণ ইয়া প্লাসেন্টা বা অমরা ভেদ করে মাতৃদেহ থেকে ভ্রূণের দেহে প্রবেশ করে। আইজিজি ভ্রূণের অনাক্রম্যতা সৃষ্টি করে। তাহলে এই গেল কি প্রথম যে ইমিউনোগ্লোবিউলিন, তার নাম হচ্ছে আইজিজি। আমরা পরের দিন পরের ইমিউনোগ্লোবিউলিন গুলো পড়ব।